ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আজকে আমরা সম্পদের প্রকারগুলো জানবো। ওকে, সম্পদের প্রকারগুলো দেখো, এমনি সম্পদের প্রকারগুলো অনেকগুলো আছে। তার মধ্যে দেখো, প্রথমে দেখো যে সম্পদ সৃষ্টির ভিত্তিতে, সম্পদ যে সৃষ্টি হচ্ছে, সম্পদের যে উৎপত্তি হচ্ছে, সেই উৎপত্তির ভিত্তিতে প্রধানত তিনটা ভাগে আগে ভাগ করা হয়। ওকে, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মানসিক আর মানবিক সম্পদ, আর হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। প্রাকৃতিক বলতে কি বোঝায়? যে সম্পদগুলা প্রাকৃতি থেকে সৃষ্টি হয়, তাই না? প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়, যেমন হচ্ছে কি মাটি প্রাকৃতিক ভাবে সৃষ্টি, তাই না? সূর্যের কিরণ, খনিজ বিভিন্ন বিভিন্ন খনিজ, এগুলা কি প্রাকৃতিক ভাবে সৃষ্টি, এগুলা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। আর তারপর হচ্ছে মানবিক সম্পদ। মানবিক সম্পদ হচ্ছে কি, যেমন হচ্ছে জনসংখ্যা, বুদ্ধি, এগুলা হচ্ছে কি, এগুলা মানবিক সম্পদ। তারপরে সাংস্কৃতিক সম্পদ, যেমন হচ্ছে বিজ্ঞান, চেতনা, বিচার, বিবেচনা, তাই না? এগুলা হচ্ছে আবার হচ্ছে কি সাংস্কৃতিক সম্পদ। এগুলা উৎপত্তির ভিত্তি থেকে তিনটা ভাগ করা হয়, উৎপত্তির ভিত্তি থেকে। তারপর দেখো স্থায়িত্বের ভিত্তিতে, দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অপুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলা কি পুনরায় আবির্ভূত হতে পারে না, পুনরায় সৃষ্টি হতে পারে না, সেগুলা হচ্ছে কি অপুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, বা এটা ক্ষয়িষ্ণু সম্পদ বলা হয়, বা সঞ্চিত সম্পদ, বা গচ্ছিত সম্পদ। কারণ এই সম্পদগুলা কি একটা হচ্ছে কি লিমিটেড রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। ধরেন সাপোজ পৃথিবীতে সাপোজ ধরে নাও 100 কিলো কি কয়লা বা 100 কিলো রয়েছে। ওকে, তাহলে সেটা কি লিমিটেড রয়েছে, ওটাকে তুমি যদি একদিনে ক্ষয় করো তো শেষ হয়ে যাবে, বা মানে ওই পরিমাণটা 100 কিলোটা শেষ করলে শেষ, কিন্তু তাই না? ওকে, তাহলে সেগুলো হচ্ছে কি অপুনর্ভব সম্পদ, যেগুলো পুনরায় সৃষ্টি করা যায় না, যেমন কি কয়লা, তারপর খনিজ তেল, পেট্রোল, হ্যাঁ পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, সেগুলো হচ্ছে কি অপুনর্ভব সম্পদ। ওকে, আর পুনর্ভব সম্পদ হচ্ছে কি যেগুলা পুনরায় সৃষ্টি করা যায়, সেগুলো হচ্ছে কি পুনর্ভব সম্পদ। আরো যেমন হচ্ছে এটাকে প্রবাহমান সম্পদ বলা হয়, এটা অবাধ সম্পদ বা অফুরন্ত সম্পদ। যেমন হচ্ছে কি সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলা কি হ্যাঁ জোয়ার ভাটা শক্তি, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে অফুরন্ত সম্পদ বা অবাধ সম্পদ বা প্রবাহমান সম্পদ, বা হচ্ছে কি পুনর্ভব সম্পদ। ওকে, বোঝা গেল? এরপরে তারপরে আমরা দুটো ভাগ দেখ, তারপরে হচ্ছে ওকে, তারপরে দেখো, তারপরে দুটো প্রকার দেখো, মালিকানার ভিত্তিতে সম্পদ, ঠিক আছে, আর একটা হচ্ছে অসম বন্টন, মানে বন্টনের ভিত্তিতে, ঠিক আছে। মালিকানার ভিত্তি থেকে দেখো কি, প্রথমটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত যেটা কি কোনো ব্যক্তির, যেটা হচ্ছে কি পার্সোনাল, সেটা সম্পদ, তাই না? ব্যক্তিগত সম্পদ, যেমন হচ্ছে কি কোনো ব্যক্তির হচ্ছে কি বাড়ি, জায়গা, জমি, সেগুলা কি ব্যক্তিগত সম্পদ, তাই না? ধরেন সাপোজ তোর কাছে কি তোর বইগুলা, তোর ব্যাগ, তোর জামা কাপড়, এগুলা কি তোর ব্যক্তিগত সম্পদ, তাই না? সেগুলা কি ব্যক্তিগত সম্পদ। ওকে, তাহলে যে জমি, বাড়ি ঘর, এগুলা কি ব্যক্তিগত সম্পদ। তারপরে দেখা হচ্ছে সামাজিক সম্পদ, ধনঞ্জয়। তারপরে দেখা হচ্ছে সামাজিক সম্পদ, যেমন হচ্ছে যেটা হচ্ছে কি সমাজের প্রত্যেক মানুষের যেটা সম্পদ, যেমন কি স্কুল, হাসপাতাল, কলেজ, যেগুলো কি এগুলা কি সামাজিক সম্পদ। বা পাঠাগার মধ্যে গ্রন্থাগার। ওকে, তারপর হচ্ছে জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ বলতে কি বোঝায়? মানে কোন দেশের সম্পদ, যেমন আমাদের খেলা হয় না, যেমন হচ্ছে কি ক্রিকেট, মানে যে জাতীয় ক্রিকেট খেলা, জাতীয় ধরনের এই এশিয়া মহাদেশের একটা খেলা হচ্ছে, সেটা কি আমাদের এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যেই খেলা, তাই না? যেমন হচ্ছে কি রেলপথ, সড়ক পথ, তাই না? যে বাঁধ, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে জাতীয় সম্পদ। তারপরে হচ্ছে আন্তর্জাতিক সম্পদ বা সর্বজনীন সম্পদ, যেটা হচ্ছে কি সারা বিশ্বের সম্পদ, তাই না? যেমন কি আন্টার্কটিকা মহাদেশ কি
ওজোন স্তর আন্টার্কটিকা মহাদেশের সারা বিশ্বের যে কোনো মানুষ, যে কোনো দেশের মানুষ যদি কি চায় যে ওখানে কি কোনো মানে রিসার্চ করবে, পারমিশন নিয়ে সেখানে যেতে পারবে, তাই না? বা যেমন হচ্ছে কি আন্তর্জাতিক সম্পদ, তাই না? বা যেগুলো হচ্ছে কি ধরনের জাতীয় সম্পদ, ধরনের সাপোজ আমাদের দেশের সম্পদ, কোনো দেশ এসে যদি আমাদের এখানে আমাদের দেশে রিসার্চ করতে চায়, আমরা দিলেও দিতে পারি, নাও দিতে পারি, তাই না? আর যেটা আন্তর্জাতিক সম্পদ, প্রত্যেকটা দেশের সেখানে অধিকার আছে, তাই না? প্রত্যেকটা দেশের সেখানে অধিকার আছে, মানে যুক্তিসম্মতভাবে সেখানে যেতে চাইলে সে যেতে পারবে। ওকে, তারপরে হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, তাহলে ওজোন স্তর আর আন্টার্কটিকা, প্রত্যেকটার উদাহরণগুলো একটা মনে রাখার চেষ্টা করবো। তারপরে দেখো হচ্ছে অসম বন্টন। অসম বন্টনের বিষয় থেকে দেখো একটা হচ্ছে, তারপরে সহজলভ্য। সহজলভ্য, লভ্য মানে কি পাওয়া, মানে সহজেই যেগুলা সম্পদ পাওয়া যায়। ওকে, তাহলে বন্টনের ভিত্তিতে সহজলভ্য হচ্ছে কি যেগুলো হচ্ছে সহজে পাওয়া যায়, যেমন হচ্ছে কি জল, মাটি, এগুলো কি সহজলভ্য সম্পদ। তারপর দেখো হচ্ছে কি সর্বত্র লভ্য সম্পদ, যেটা প্রায় সর্বত্রই পাওয়া যায়, প্রায় সর্বত্রই পাওয়া যায়, সেটা কি সর্বত্র লভ্য সম্পদ, যেমন হচ্ছে বায়ু, সূর্য কিরণ, এগুলো হচ্ছে কি সর্বত্র লভ্য সম্পদ। তারপরে বিরল। বিরল বলতে কি বোঝায়, মানে পাওয়াই যায় না সেরকম, তাই না? যার দুই এক জায়গা আছে তো সেখানে শুধু পাওয়া যায়, তাহলে বিরল সম্পদ যেমন হচ্ছে কি টিন, ইউরেনিয়াম, এগুলো হচ্ছে কি বিরল সম্পদ। ওকে, টিন যেমন ইন্দোনেশিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে একমাত্র লভ্য সম্পদ, একমাত্র সেখানেই পাওয়া যায়, একমাত্র সেখানেই পাওয়া যায়, তাহলে হচ্ছে যেমন হচ্ছে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট, গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হচ্ছে কি একমাত্র লভ্য সম্পদ। উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে বিকশিত সম্পদ। বিকশিত সম্পদ হচ্ছে কি যেগুলোর বিকাশ হচ্ছে, ধীরে ধীরে বিকাশ হচ্ছে, যেমন ধরুন উন্নত দেশের কি জলবিদ্যুৎ। জলবিদ্যুতের তেমন এখনো হয়নি, মানে প্রচলন হয়নি, যেগুলা কি অপ্রচলিত শক্তি, এটাও তাই না, জলবিদ্যুৎ, সৌরশক্তি যেগুলা। বা তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে উন্নত দেশের, যেটা হচ্ছে বিকশিত সম্পদ। আর সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য বলতে ধরুন জলবিদ্যুৎ জলবিদ্যুৎ তৈরি করার মতো কি খরস্রোতা নদী রয়েছে, আছে, কিন্তু টেকনিকের অভাবে, মানুষের প্রযুক্তির অভাবে সেখানে কি জলবিদ্যুৎ উৎপাদনটা করতে পারছে না। ওকে, তাহলে সেটা হচ্ছে কি সম্ভাব্য সম্পদ। তাহলে উন্নয়নশীল দেশগুলি হচ্ছে জলবিদ্যুৎ, ঠিক আছে? উন্নয়নশীল দেশের জলবিদ্যুৎ হচ্ছে কি, সেটা হচ্ছে সম্ভাব্য সম্পদ। ওকে, বোঝা গেল তিনটা প্রকার। আচ্ছা, এরপরে তারপরে দুটো আছে, প্রকারটা দেখা হচ্ছে কি জৈব বৈশিষ্ট্য ভিত্তিতে। ওকে, জৈব বৈশিষ্ট্য অর্থাৎ হচ্ছে জীবের ভিত্তিতে, অর্থাৎ যে সম্পদগুলা জীব থেকে পাওয়া যায় সেগুলা কি জৈব সম্পদ। যেমন হচ্ছে কি কাঠ, ফল, ফুল, পশু, মাছ, মাংস, সব এগুলা হচ্ছে কি জৈব। ওকে, তারপর হচ্ছে অজৈব সম্পদ, অর্থাৎ যেগুলা জীব ছাড়া পাওয়া যায়, হ্যাঁ সেই সম্পদগুলো জৈব। যেমন হচ্ছে মাটি, বায়ু, তামাক, অবস্থান অনুসারে আঞ্চলিক সম্পদ। আঞ্চলিক বলতে কি যে কোনো অঞ্চলে যে সম্পদটা পাওয়া যায় সেখানকার, সেটা আঞ্চলিক সম্পদ। ওকে, যেমন ধরনের আমাদের পশ্চিমবঙ্গে কি রানীগঞ্জে কি কয়লা পাওয়া যায়, তাহলে সেটা সেই অঞ্চলে কি সেটা হচ্ছে আঞ্চলিক সম্পদ, তাই না? যেমন হচ্ছে আমাদের দেশের মধ্যে যেমন যে ইরাক, ইরান, সৌদি আরব, সেগুলাতে কি খনিজ তেল উত্তোলিত হয়, তাহলে সেই অঞ্চলে সেগুলো হচ্ছে কি তাহলে তাহলে আঞ্চলিক সম্পদ সেগুলো। ওকে, আর সর্বব্যাপী সম্পদ বলতে যেটা সব জায়গায় পাওয়া যায়, যেমন হচ্ছে মাটি, জল, সূর্যরশ্মি, এগুলো হচ্ছে কি